দর্শক মতামত পর্বে আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন এবং তিনি হচ্ছেন সিলেট থেকে সাংবাদিক ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমি সিলেটের এই মুহূর্তে সিলেট জেলার উসমানীনগর থানার একটি গ্রামে রয়েছি। আপনারা হয়তো এখন আসলে বন্যা পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে কারণে ইভেন বিদ্যুৎ সংযোগও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন জায়গায় ট্রান্সমিটার ফল করেছে, এই জন্য বিদ্যুৎ সংযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিছনে অনেকগুলো লাইট নিয়ে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে ঠিক অন্ধকার, আসলে কিছুই দেখা যাচ্ছে না। বাট আমি একটা আপডেট দেব সার্বিক বন্যা পরিস্থিতির। জি, আমি আপনার কাছে জানতে চাইবো যে সিলেটের সর্বশেষ বন্যার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, সিলেটে আসলে ২০০৪ সালের একটা ভয়াবহ বন্যা হয়েছিল। আপনারা অনেকেই জানেন। সিলেটের যারা বাসিন্দা তারা অনেকেই জানেন এই ২০০৪ সালের বন্যা অনেক ভয়াবহ রূপ ধারণ করেছিল। অনেকগুলো মানুষ আক্রান্ত হয়েছিলেন। লাখো, লাখো মানুষ পানিবন্দী হয়েছিলেন। অনেক বাড়িঘর ডুবে গিয়েছিল। এরপর ২০০২ সালের যে বন্যা, সেই বন্যায় সিলেটের প্রায় ২৫ লক্ষ মানুষ তারা পানিবন্দী রয়েছিলেন এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেট জেলার বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছিল। আর এবছর যে বন্যাটি একদম আগাম বন্যা হয়েছে বলা যায়। বন্যার যে সময়টা আসলে জুনের শেষ দিকে কিংবা জুলাইয়ের শুরুর দিকে বন্যা হয়ে থাকে, এটা স্বাভাবিক একটি বন্যা। কিন্তু এবছরের বন্যা একদম আগাম হয়ে গেছে, যে কারণে মানুষ আসলে কিছুই বুঝতে পারছে না। মানুষ কিছু বুঝার আগেই কিন্তু মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এবং আপনারা জানেন ঈদের ঠিক ৩ দিন আগ থেকে ভারী বর্ষণ শুরু হয়েছিল। এখন পর্যন্ত ভারী বর্ষণ রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী আরো ২-৩ দিন ভারী বর্ষণ হবে এবং উজান থেকে যে নেমে আসা ঢল এবং সিলেটের যে একটা বিশেষ করে নদী নালা খাল-বিল যে খনন না হওয়ার কারণে এই যে হঠাৎ করে কিছুদিন বৃষ্টি হলে যেভাবে আপনার যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেখান থেকে একটা বন্যা, একটা কৃত্রিম একটি বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জি, আপনি জানেন যে আগামী আরো বেশ কিছুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটতে পারে। এই বিষয়ে হ্যাঁ, সাধারণ মানুষদের প্রস্তুতি কেমন বলে আপনার মনে হয়? একটা হচ্ছে ২০০২ সালে যে বন্যা, এই বন্যার পরে মানুষ আসলে মনে করেছিল যে এত তাড়াতাড়ি আরো ১ বছর পরে ২০২৪ সালে, এখন জাস্ট মাঝে ২০২৩ সালের পরে যে ২৪ সালে এরকম বন্যা হয়ে যাবে, মানুষের ধারণার বাইরে ছিল। আর আমাদের সিলেটের ব্যাপারটা হচ্ছে আমরা অনেকগুলো বছর আগে, ২০ বছর ২৫ বছর আগের যে পরিস্থিতি, এখনকার যে পরিস্থিতি, অনেকগুলো নদ-নদী ভরে গেছে, অনেকগুলো নদ-নদী দখল করা হয়েছে, অনেকগুলো ঘরবাড়ি গড়ে উঠেছে। এই কারণে একটা কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি হচ্ছে ভারত থেকে যে নেমে আসা ঢল, এই ঢলটি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে সিলেটের গোয়াইনঘাটের অবস্থা খুবই ভয়াবহ। সেখানে প্রায় ২৫,০০০ মানুষ এখন তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং কিছু জায়গা, বিশেষ করে সিলেট জেলার উসমানীনগর বলেন কিংবা ছাতক, সুনামগঞ্জের ছাতক, সিলেটের উসমানীনগর, অন্যান্য যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে অনেকগুলো মানুষ ধীরে ধীরে তারা ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন, কারণ ঘরবাড়িতে পানি উঠে গেছে, তারা সেখানে থাকার মতো অবস্থা নেই। জি, এই দুর্যোগে আপনারা সরকারি সাহায্য কেমন পাচ্ছেন? সরকারি সাহায্য এটা তো মানে জাস্ট শুরু সাধারণ হলো। মানুষ কেমন পাচ্ছে এই দুর্যোগে? হ্যাঁ, এটা হচ্ছে আপনারা তো জানেন গত সোমবারে হচ্ছে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে এবং এই সোমবার মঙ্গলবার থেকে আসলে বন্যা পরিস্থিতি অনেকটা ভয়াবহ আকার ধারণ করেছে এবং সরকার যতটুকু আজকেই সরকারের দুর্যোগ এবং ব্যবস্থাপনা যিনি মন্ত্রী, তিনি প্রতিমন্ত্রী, তিনি সিলেট সফর করেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে তিনি ত্রাণ বিতরণ করেছেন এবং ত্রাণের আশ্বাস দিয়ে গেছেন। যদিও এই সরকারের যে এটা একদম শুরুর দিক, সরকারকে এখনই আসলে দোষারোপ করা যাবে না, কারণ জাস্ট শুরু হয়েছে বন্যা। সরকার তার যথাসাধ্য মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিয়েছে। মানুষের অভিযোগ হচ্ছে যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছেন সেই পরিমাণের
ত্রাণ আসলে সরবরাহ হচ্ছে না। জি আর এই ত্রাণটা আসলে বাড়ানো উচিত। জি এই জি। ত্রাণটা কেন কম কেন? না, কম কেন, এটা ১ম এ হচ্ছে যে কোনো একটি দুর্যোগ যখন আসে কিংবা বন্যা আসে, তখন একটা ফিজিবিলিটি একটা চেক হয় যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেমন মানুষ আক্রান্ত হয়েছেন, কত মানুষের ত্রাণ পাওয়া প্রয়োজন। সেটি হয়তো সরকার নির্ণয় করতে পারছে এবং তার চেয়ারম্যান মেম্বার যারা আছেন স্থানীয় তাদেরকে তাদের মাধ্যমে লিস্ট করা হচ্ছে। যতটুকু আমি বিভিন্ন ভাবে খবর নিয়ে জানতে পেরেছি যে তারা এখন মানুষ ক্ষতিগ্রস্ত মানুষের যে তালিকা তারা প্রণয়ন করছেন, সেটি ধরেই আসলে কিন্তু সরকার নির্ধারণ করবে কত মানুষ আক্রান্ত হয়েছেন এবং কত মানুষকে ত্রাণ দেওয়া প্রয়োজন। এবং আমরা যেটি হচ্ছে ১ম এই আমি বলছি যে জাস্ট বন্যাটা শুরু হয়েছে, মানুষ একদম আকস্মিক বন্যা। মানুষ আসলে তারা কখনো চিন্তা করেনি যে এত তাড়াতাড়ি বন্যা হয়ে যাবে, এত তাড়াতাড়ি ডুবে যাবে, প্লাবিত হবে। যে এবং প্রায় সিলেটের জেলা প্রশাসক আজকেই বলেছেন, আপনারা বিবিসি বাংলাতে যদি দেখতে পান, সিলেটের জেলা প্রশাসক বলছেন যে প্রায় ৮০ ভাগ জায়গা প্লাবিত হয়ে গেছে ইতিমধ্যে। অনেক মানুষ আক্রান্ত হয়েছেন। সেদিকে সরকারের তো একটা ধারণা আছে এবং তারা তারা একটা ইনভেস্টিগেশন তারা চালিয়েছেন সিলেট বিভাগে। আমি আশা করি এটা ২-৩ দিনের ভিতরেই একটা আশ্বাস পাওয়া যাবে কেমন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সরকার এ ব্যাপারে কেমন ভূমিকা নিচ্ছে। যে ইব্রাহিম খলিল, আপনি জানেন যে প্রতি বছরই এই বন্যাটা হয় এবং প্রতি বছরই এই ধরনের একটা দুর্যোগের সৃষ্টি হয়। তাহলে সরকার কেন একটা প্রস্তুতি বা স্থানীয় প্রশাসন কেন একটা আগে থেকেই একটা প্রস্তুতি নিচ্ছে না? না, আপনি খুবই সঠিক বলেছেন এবং এই প্রশ্নটাই আসলে আমি আশা করেছিলাম আপনি এই প্রশ্নটি আমাকে করবেন। এবং এটি হচ্ছে এখন সবার মনেই এবং সবার মুখে, মুখে এই প্রশ্নটি আসলে, এই দুর্যোগ, এই বন্যা বারবার আসে কিন্তু এটার কোনো প্রতিকার কেন হচ্ছে না? এটার ৩ টা কারণ হচ্ছে। একটু হচ্ছে যে, যে নদ-নদী গুলা অনেকগুলো ৫০ বছর, ৪০ বছরের পুরনো কিংবা ১০০ বছর হয়ে গেছে, জি ওগুলা খনন করা হয়নি। অনেকগুলো নদ-নদী আপনার ভরাট হয়ে গিয়েছে। অনেকগুলো নদী দখল করে দোকান গড়ে উঠেছে, মানুষের ঘরবাড়ি গড়ে উঠেছে। পানির যে একটা স্বাভাবিক স্রোত যেটি রয়েছে বন্যা হয়ে গেলে, যে পানির স্রোতে অনেকগুলো পানি অ্যা আসলেও এটা চলে যায়। কিন্তু এই ব্যাপারটি কিন্তু সরকার বারবার করছে না। এটা হচ্ছে যে পরিকল্পনার অভাব। একটা পরিকল্পিত যে একটা পানি ব্যবস্থাপনা, এটি কিন্তু হচ্ছে না এবং এটি বারবার বলা হচ্ছে। এবং স্থানীয় মানুষেরও কিছু, আমি বলব সরকার না শুধু, স্থানীয় যারা রয়েছেন গ্রামে অঞ্চলে তাদেরও কিছু ভূমিকা রয়েছে। তারা যে নদ-নদী দখল করতেছেন, তারা যে এই নদী ভরাট হচ্ছে, তারাও তাদের খাল-বিল তারা চাইলে কিন্তু ভলান্টারিলি এটা করতে পারেন। এই উদ্যোগটিও কিন্তু স্থানীয় মানুষেরও নেওয়া উচিত সরকারের পাশাপাশি। সরকারের ক্ষেত্রে ইনসিস্ট করা উচিত। সরকারের কিছু কর্মসূচি নেওয়া উচিত। আমরা দেখবেন বন্যা যখন হয়, দুর্যোগ আসে, তখন সরকার বলেন, মন্ত্রী বলেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন, বিভিন্ন ধরনের মাস্টার প্ল্যানের কথা বলেন। কিন্তু এই প্ল্যানটা চলে যায় যখন মানুষ এই আক্রান্ত কিংবা বন্যা পরিস্থিতি চলে যায়। আমি বলব এই বছরের থেকে এটা শিক্ষা নেওয়া উচিত এবং এই বছরেই, বন্যার পরেই একটা পরিকল্পনা মাফিক একটা দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে ওঠা উচিত। জি, আপনি জানেন যে পাহাড় থেকে আসা ঢলেই সবসময় সিলেটে বন্যার সৃষ্টি হয়। বন্যা রোধ বন্যা রোধ কেন কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে পারছে না সিলেট কর্পোরেশন, না, পাহাড়ের যেটা সিটি এটা কর্পোরেশন? হচ্ছে সরাসরি ভারতের সাথে সম্পৃক্ত। এই যেটা, এটা তো আপনার সরকারের দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন। ভারত সরকারের সাথে কথা বলতে হবে এই পানি কিভাবে আটকিয়ে রাখা যায় ভারতে। এবং পানির একটা স্বাভাবিক একটা কালচার রয়েছে। পানি তার স্রোতেই চলে যায়। এখন উপর থেকে যে পানি, এটা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনি যেহেতু নিম্নাঞ্চলে রয়েছেন, আপনাকেই উদ্যোগী হতে হবে এবং আপনি এই পানি কিভাবে আপনি কন্ট্রোল করতে হবে, এটাকে আপনাকে শিখে নিতে হবে। আমি বলব এক্ষেত্রে আমাদের সরকারের দায়িত্ব বেশি। কারণ সরকার তার প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। জি, হাওরের উপর মহাসড়ক অনেকেই মনে করছেন যে সিলেটের বন্যার দীর্ঘসূত্রতার অন্যতম কারণ। আপনার এই বিষয়ে মতামত কি? না, এইটা তো আপনি যদি যারা ইন্টারন্যাশনালি আপনি জানেন, চীনের দুঃখ বলা হয় হুয়াংহু নদী, আপনারা জানেন অনেকেই। তাহলে জি তারা কি চীন কি ডুবে গেছে পানিতে? না। কিন্তু তারা একটা পরিকল্পনা নিয়েছে। এটা হাওরের মধ্যে যদি রোড হয়, এতে কোনো বাধা অসুবিধা নেই। কারণ আপনি, এটা যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে, আপনার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে, পানির চলাচলের যদি আপনি গতি নির্ধারণ করে দিতে পারেন, তাহলে তো
কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে অপরিকল্পনা। যেটা আমি আগেই বলছি যে আমাদের অনেকগুলো উন্নয়ন হয় কিন্তু কোনো পরিকল্পনা থাকে না। এখানে এই জায়গায় কোনো ধরনের সিসমিক যে প্ল্যান যে জরিপ এগুলা করা হয় না। যার কারণেই কিন্তু উন্নয়নগুলা পরবর্তীতে পানিতে ভেসে যায়। আর এই কারণেই উন্নয়নকে ধরে রাখার জন্য উন্নয়নের আগে একটা প্ল্যান করা উচিত, মাস্টার প্ল্যান, যাতে এই ২০ বছর, ২৫ বছর, ৫০ বছর পরে এখানে কি হবে না হবে যে এটা একটা প্ল্যান করা উচিত। জি, যেমন চীনের মহাসড়ক হলো আহ, চীনের হোয়াংহু নদী, তাহলে এটা কি বাংলাদেশের দুঃখ নাকি? না, বাংলাদেশের দুঃখ না। আমি একটা উদাহরণ দিয়েছি। চীনের হুয়াংহু নদী হলে তো চীন তো ডুবে যাচ্ছে না। তারা তো তাদের পানিকে তারা কন্ট্রোল করতে পারতেছে। তাদের এগুলা এগুলা আমাদের সরকার তো চীন যেতে টাকা লাগে না। চীন গিয়ে তারা দেখুক না কিভাবে তারা কন্ট্রোল করলো, তাদের বাঁধ, তাদের সিস্টেম কিভাবে চলে। এটা শিখে আসা উচিত। এবং আমাদের যেহেতু এটা নদীমাতৃক দেশ, আমাদের আমাদের বন্যা, খরা, দুর্যোগ এগুলো আসবে। এটা স্বাভাবিক। এটা হচ্ছে প্রাকৃতিক একটা ব্যাপার। এটা কোনো ম্যান মেড কোনো ব্যাপার না। এটা প্রাকৃতিক যে ব্যাপারগুলো এগুলোকে কন্ট্রোল করতে হলে আমাদেরকেই কিন্তু পরিকল্পনা এবং ব্যবস্থাপনা নিয়ে এগিয়ে যেতে হবে। সো সরকারের দীর্ঘমেয়াদী কি কি পরিকল্পনা নেওয়া উচিত আপনার মনে করেন? আমি তো আপনাকে আগেই বলেছি যে সরকারের সবচেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা হচ্ছে গ্রামে গঞ্জে যে নদীগুলো আছে, ছোট ছোট নদীগুলো আছে, ছোট ছোট খালগুলা রয়েছে। খাল কিন্তু নদীর সাথে সংযোগ, নদী কিন্তু সাগরের সাথে সংযোগ। তো এইগুলাকে একটু ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে, এগুলাকে খনন করতে হবে, এগুলার পানির যে গতি বাড়াতে হবে। কারণ আমি আপনাকে দেখাইতে পারবো না, কারণ আমার জাস্ট পিছনেই একটা নদী রয়েছে। এই নদী যদি আপনি দেখেন পুরোটাই কিন্তু পানিতে প্লাবিত, কিন্তু পানি কিন্তু কোনো স্রোত নেই। দাস মিনস এই পানিটা কিন্তু ফুলে ফেঁপে মানুষের ঘর বাড়িতে উঠতেছে। এর কারণটা কি? যে নদী যথেষ্ট খনন নয়। কারণ পানির যে ধারণ ক্ষমতা নদীর, সেটা কিন্তু নদী হারিয়েছে ধারণ ক্ষমতা। নদীর যদি পানির ধারণ ক্ষমতা থাকে তাহলে এই পানিটা কিন্তু মানুষের ঘর বাড়িতে ওঠার কথা ছিল না। তো সেক্ষেত্রে এই নদীগুলোকে খননের আওতায় নিয়ে আসতে হবে, ড্রেনেজ ব্যবস্থা চালু করতে হবে। যেই যেই জায়গায় পানি আটকে যায় সেই জায়গায় ড্রেন দিয়ে পানিকে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাগুলা সরকার একটা মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যেতে হবে, সিলেটের বিশেষ করে। আর সিলেটের অনেকগুলো পানি নিষ্কাশন ব্যবস্থা অনেকগুলো পুরনো, এগুলাকে বিশেষ করে সুরমা নদী, সিলেটের যে শহরটা প্লাবিত হয় কেন, সুরমা নদী কিন্তু খনন হয় না, অনেক বছর হয়ে গেছে। সুরমা নদীর পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তো সেক্ষেত্রে এই ধরনের নতুন নতুন প্ল্যান কিন্তু নিয়ে আসা উচিত। এটা কিন্তু ধারাবাহিক। আমি আগেই বলেছি বাংলাদেশ নদীমাতৃক দেশ। বন্যা, জ্বর, ঝঞ্ঝা, খরা এগুলো থাকবে, কিন্তু এগুলাকে আমাদেরকে সুন্দরভাবে বৈজ্ঞানিক ভিত্তিক পরিকল্পনা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জি, ইব্রাহিম খলিল, আপনার কি মনে হয় যে কি পরিমাণ মানুষ সিলেটে ক্ষতিগ্রস্ত হয়েছে? এই মুহূর্তে বিবিসি বাংলাতে যে স্টোরি, আপনার সাথে আমি লাইভে জয়েন করার আগে আমি বিবিসি বাংলার একটা স্টোরি দেখলাম। সেখানে সিলেটের জেলা প্রশাসক বলেছেন যে প্রায় ১৮-১৯ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে তারা স্থান নিয়েছেন এই পর্যন্ত। কিন্তু ১৮-১৯ হাজার? আগামী ১৮-১৯ হাজার, জি। এবং তারা বলছেন যে প্রায় ৩ লক্ষ মানুষ এফেক্টেড, সেটা হচ্ছে। এবং এটা বাড়তে পারে, কারণ ২০০২ সালের যে বন্যায় প্রায় ২৫ লক্ষ মানুষ এফেক্টেড হয়েছিলেন। তো আমার ধারণা হচ্ছে আরো ২-৩ দিন যে ভারী বর্ষণ হবে, কারণ এটা আবহাওয়া বিশ্বের ধারণা, সেই ভারী বর্ষণ হলে তো আরো বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হবে, আরো মানুষ আক্রান্ত হবেন। তো সেক্ষেত্রে ২০২২ সালে যদি ২৫ লক্ষ হয়, এবছর তো ২০-২৫ লক্ষ স্বাভাবিকভাবে হয়ে যাবে আক্রান্ত। এটা হয়তো আরো ২-৩ দিন, ৪ দিন পরে আমরা জানতে পারবো। এই মুহূর্তে ৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন, ১৮-১৯ হাজার মানুষ তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। জি, এই যে আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রের স্বাস্থ্য ব্যবস্থা কেমন? আশ্রয় কেন্দ্র তো আসলে এটা কিছু কিছু তো আছে সরকারিভাবে তারা কন্ট্রোল করতেছেন, আর কিছু আশ্রয় কেন্দ্র বলা হয় তাকে, মনে করেন স্কুল, কলেজ কিংবা বিভিন্ন বিল্ডিং এ মানুষ আশ্রয় নিয়েছেন, এগুলোকেও তারা নিয়ে এসেছেন এই আশ্রয় কেন্দ্রের আওতায়। তো স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা আসলে আমি আপনাকে টু বি অনেস্ট এবং ফ্রাঙ্কলি আমি আসলে এগুলো আমি এখনো ভিজিট করিনি। সম্ভবত মানুষ তো জাস্ট গত ২-১ দিনে তারা আশ্রয় নিয়েছেন। হয়তো এটার পরবর্তীতে কাল পরশু যখন এগুলা ভিজিট করা হবে, আমরা যখন যাব দেখব, তখন বোঝা যাবে আসলে এর পরিস্থিতি কেমন। এই যে জেলা প্রশাসক তারা কি করছে? হ্যাঁ, তারা তো মানুষকে নিরাপদে স্থানে নিয়ে যাওয়ার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন, এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্র তারা ঠিকানা দিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। সেখানে যোগাযোগ করার কথা বলা হয়েছে। যেখানে, যেখানে মানুষ খুবই আক্রান্ত তাদের ব্যাপারে উদ্ধার কার্যের ব্যাপারে কোনো সহযোগিতা লাগলে তারা সহযোগিতা করবেন। এই ধরনের প্রাথমিক যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, পরবর্তীতে হয়তো সরকার ত্রাণ হয়তো বাড়াবে, আশ্রয় কেন্দ্র সংখ্যা বাড়াতে পারে, তাদের জনবল বাড়াতে পারে মানুষকে উদ্ধারের জন্য। ইব্রাহিম খলিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আশা করি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। লন্ডনের সবাইকে বাংলাদেশ থেকে ঈদ মোবারক, এবং আপনারা নিরাপদে থাকুন, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকুন সেই প্রত্যাশাই করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।